আমি সমুদ্রগুপ্তের সীমান্ত বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করব। ডক্টর রায়চৌধুরী মতে সমুদ্রগুপ্ত একটি সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনের আদর্শ অনুসরণ করেন। এক্ষেত্রে তার পক্ষে উপযুক্ত সীমান্ত নীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলি সম্পর্কে বৈদেশিক নীতি গ্রহণ করা আবশ্যিক ছিল। সীমান্তকে সুরক্ষিত না করলে সাম্রাজ্যের নিরাপত্তা বিপন্ন হতে পারে একদা তিনি বুঝতেন। সুতরাং তিনি সীমান্তবর্তী উপজাতি ও রাজ্যগুলিকে স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে প্রতিবেশী দেশ এবং প্রত্যক্ষ শাসনাধীন রাষ্ট্রের মধ্যে একটি মধ্যবর্তী নিরাপত্তা বলয় অর্থাৎ বাফার জোনের সৃষ্টি করেন। এই নিরাপত্তা বেষ্টনীর অন্তরালে তিনি তার প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চলকে সুরক্ষিত রাখেন। সীমান্তে নিরাপত্তা বেষ্টনী পূর্ব ভারতে সমতট, দবাক, কামরূপ, নেপাল দ্বারা তৈরি করা হয়। পশ্চিমে রাজপুতানার মালব, পাঞ্জাবের অর্জুনায়ন, গড় পরিগণ এই বেষ্টনী রক্ষা করে। দক্ষিণের 4টি করদ রাজ্যও ছিল এই বেষ্টনীর ভিতর। এই রাজ্যগুলিকে তিনি তার প্রত্যক্ষ শাসনের বাইরে রাখেন। অবশ্য এদের কাছ থেকে তিনি নিয়মিত কর আদায় করতেন। এই বেষ্টনীর বাইরে তার প্রতিবেশী রাজ্যগুলো তার পরাক্রম অনুভব করে তার সঙ্গে দ্রুত মিত্রতা স্থাপন করে। সমুদ্রগুপ্ত তার নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মিত্রতা রাখলেও এটা ছিল অনেকটা বিসমার্কীয় মিত্রতা চুক্তির মতো। বিসমার্ক যে সকল রাষ্ট্রের সঙ্গে মিত্রতা স্থাপন করতেন তারা প্রাশিয়ার বাহন অশ্ব এবং প্রাশিয়া তাদের শওয়ারে পরিণত হতো বলে বিসমার্কীয় জীবনীকার বলেছেন। হরিসেন সমুদ্রগুপ্তের মিত্রতানীতি সম্পর্কে অনুরূপ ইঙ্গিত দিয়েছেন। তিনি তাদের কাছ থেকে কন্যা পায়ন অর্থাৎ রাজকন্যাকে উপহার স্বরূপ পেতেন, অথবা আত্মদান অর্থাৎ প্রত্যক্ষ বশ্যতার স্বীকৃতি পেতেন, অথবা মিত্রতা চুক্তির দ্বারা প্রতিবেশী রাজ্য তার কাছ থেকে গরুর চিহ্নিত স্বনন্দ পেত। কোনো আধুনিক ঐতিহাসিক মনে করেন যে প্রতিবেশী রাজ্যগুলির উপর এইরূপ আধিপত্যের বর্ণনা দিয়ে হরিসেন অতিশয়োক্তি করেছেন। যদি তারা সমুদ্রগুপ্তের নিকট আত্মদান করবেন বা সনদ নেবেন তবে তাদের স্বাধীনতা কিভাবে থাকতে পারে? সমুদ্রগুপ্ত ভারতের ভিতর বহু অঞ্চল অবিজিত রেখে প্রতিবেশী দেশগুলিকে কিভাবে এতটা বশ্যতা স্বীকারে বাধ্য করতে সক্ষম হতে পারেন? যে প্রতিবেশী রাজ্যগুলোর নাম হরিসেন করেছেন সেগুলি হলো উত্তর পশ্চিমে এক দৈবীপুত্র শাহী শাহনু শাহী। ডক্টর এস চ্যাটার্জির মতে ইনি ছিলেন উত্তর পশ্চিম কুষাণ বংশীয় শাসক। সাসানীয় আক্রমণের হাত থেকে আত্মরক্ষার জন্য ইনি সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেন। ডক্টর গয়ালের মতে দৈবীপুত্র শাহী ছিলেন উত্তর পশ্চিমের কিদর কুষাণ। শাহানু শাহী ছিলেন অন্য লোক, সম্ভবত সাসানীয় সম্রাট দ্বিতীয় সাপুর। 2 শক মুরন্ড পশ্চিম ভারতের শক শাসক, মতান্তরে উত্তর পশ্চিমের শক শাসক। 3 সিংহলের রাজা মেঘবর্ণ। সিংহল দ্বীপের সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে ডক্টর গয়াল অভিমত দিয়েছেন। বাংলার তাম্রলিপ্ত যা ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রধান সামুদ্রিক বন্দর, সেখান থেকে সিংহলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য চলত। ভারতের দক্ষিণে সিংহল দ্বীপের অবস্থানের জন্য পশ্চিম উপকূল, পূর্ব উপকূল ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের কেন্দ্র ছিল সিংহল। বাংলা থেকে বাণিজ্য
তরণীগুলি বঙ্গোপসাগর দিয়ে সিংহলে যেত এবং এই পথে গুপ্ত সাম্রাজ্যের বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ত। সুমাত্রা জাভায় গুপ্ত যুগের মুদ্রা আবিষ্কৃত হওয়ায় একথা প্রমাণিত হয়েছে। চীনা পর্যটক ওয়াং হিউয়েনশি মতে সিংহলরাজ মেঘবর্ণ বোধগয়ায় সিংহল থেকে আগত তীর্থযাত্রীদের থাকবার জন্য একটি মঠ ও চৈত্য নির্মাণ করতে অনুমতি চেয়ে প্রচুর উপঢৌকন সহ এক দূত পাঠান। সমুদ্রগুপ্ত এজন্য অনুমতি দেন এবং এই যাত্রীনিবাসের ব্যয় নির্বাহের জন্য 5খানি গ্রাম দান করেন। রমিলা থাপারের মতে সিংহল থেকে আগত এই দৈত্যকে করদ রাজার বশ্যতার স্বীকৃতি ধরা উচিত হবে না। 4 এছাড়া হরিসেন সর্বদ্বীপবাসীন কথাটি উল্লেখ করেছেন। এর আক্ষরিক অর্থ হল অন্যান্য দ্বীপের অধিবাসীরা। এই দ্বীপগুলোর নাম না দেওয়ার জন্য দ্বীপগুলিকে সঠিক চিহ্নিত করা যায় না। অনেকের মতে ভারত মহাসাগরের অন্যান্য দ্বীপের কথা এর দ্বারা বোঝানো হয়েছে, যাদের সঙ্গে সমুদ্রগুপ্তের সম্পর্ক ছিল। ডক্টর মজুমদার মালব, সুমাত্রা, জাভা প্রভৃতি দ্বীপ বলে এর ব্যাখ্যা করেছেন। 5 ভারতের অভ্যন্তরে শক, ক্ষত্রপ ও বাকাটক রাজ্যের সঙ্গে সমুদ্রগুপ্তের কী প্রকার সম্পর্ক ছিল তা এ প্রসঙ্গে আলোচ্য বিষয়। সাক্ষ্য প্রমাণ দেখে মনে করা যায় যে সমুদ্রগুপ্ত পশ্চিম ভারতের শক, ক্ষত্রপদের সঙ্গে সকল প্রকার সংঘাত এড়িয়ে চলতেন। তিনি শক, ক্ষত্রপদের জয় করার জন্য তার উত্তরাধিকারী দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্য মুলতবি রেখে যান। গঙ্গা উপত্যকায় সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন নাগ ও বাকাটক রাজবংশ। তিনি নাগ বংশীয় রাজাদের কিভাবে উচ্ছেদ করে গঙ্গা যমুনা উপত্যকায় তার নিজ শক্তি প্রতিষ্ঠা করেন তা সকলেরই জানা। এরপরেই তিনি মধ্যপ্রদেশে বাকাটক শক্তির সম্মুখীন হন। ডক্টর রায়চৌধুরীর মতে সমুদ্রগুপ্তের এরণ লিপি থেকে প্রমাণ হয় যে মধ্যপ্রদেশ থেকে তিনি বাকাটক শক্তিকে উচ্ছেদ করেছিলেন। এর ফলে বাকাটক শক্তি কেবলমাত্র দক্ষিণ ভারতীয় শক্তিতে পরিণত হয়। অনেকে এই ব্যাখ্যায় আপত্তি করে বলেন যে বাকাটক সাম্রাজ্য অক্ষুণ্ণ ছিল এবং সমুদ্রগুপ্ত তাদের কোনো ক্ষতি করতে পারেননি। ডক্টর গয়ালের মত এ প্রসঙ্গে বিশেষ বিবেচ্য। তিনি বলেছেন যে প্রথম রুদ্রসেনের পর বাকাটক শক্তিতে ভাঙন দেখা দেয়। এই প্রথম রুদ্রসেন ও হরিসেন প্রশস্তির রুদ্রদেব ছিলেন একই লোক। সমুদ্রগুপ্ত একে পরাস্ত করেন। রুদ্রসেনের পর পৃথিবীসেন স্বল্পকাল রাজত্ব করেন। তখন বাকাটক শক্তির অস্তগমনের সূচনা হয়েছে। এরা সম্রাট উপাধি ছেড়ে সাধারণ মহারাজ উপাধি নিতে বাধ্য হয়েছেন। গয়াল বলেন যে বাকাটকদের দমন বা বশ্যতায় রাজি না করিয়ে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্য অভিযান করেছিলেন একথা মনে করা যায় না, কারণ দাক্ষিণাত্যে বাকাটকরা এমন একটি স্থানে রাজত্ব করতেন যেখান থেকে তারা ইচ্ছা করলে তাদের বিপদগ্রস্ত করতে পারতেন, অর্থাৎ সমুদ্রগুপ্তকে বিপদগ্রস্ত করতে পারতেন। এমত অবস্থায় এরণের যুদ্ধেই সমুদ্রগুপ্ত বাকাটক শক্তিকে চূর্ণ করে দক্ষিণে তার আপন কোটরে ফিরে যেতে বাধ্য করেন। অনেকে এই ব্যাখ্যায় আপত্তি জানান, তবে বেশিরভাগ পণ্ডিত এই মত সমর্থন করেন।